সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন? আশা রাখছি সকলেই ভালো আছেন। এই মুহূর্তে যারা আমাকে রাজ টিভির পর্দায় দেখছেন, সবাইকে আমন্ত্রণ জানাই রাজ টিভির নিয়মিত আয়োজন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট। এবং আজ ৫৭তম পর্ব। আপনাদের সাথে আছে আমি ডাক্তার শারমিন নাহার স্বর্ণা। দর্শক, বরাবরের মতো আমাদের এই আয়োজন আয়োজিত হয়েছে বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি দ্বারা, এবং আমাদের আয়োজনের সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই ইউপাসে। দর্শক, আমরা বরাবরের মতো আজও এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যেগুলো আমাদের সকলের জানা প্রয়োজন। ব্যথার সমস্যা নিয়ে আমরা অনেকেই ভুগি, বিভিন্ন অংশের ব্যথা নিয়ে ভুগি। আজ আমরা ঘাড়ের এবং কাঁধের ব্যথা নিয়ে কথা বলবো। দর্শক, ঘাড় এবং কাঁধের ব্যথা কারণ এবং প্রতিকার, এই বিষয়গুলো সম্পর্কে জেনে নিব বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে। এবং এই আলোচনায় আজ আমার সাথে যুক্ত আছেন আমাদের আজকের গেস্ট এক্সপার্ট, আমাদের সম্মানিত অতিথি ডক্টর মোহাম্মদ সোহাইব মোমেন মজুমদার স্যার। তিনি এমবিবিএস, এফসিপিএস মেডিসিন, এফএসিপি ইউএসএ, এমডি রিউমাটোলজি মেডিসিন, ডায়াবেটিস অ্যান্ড রিউমাটোলজি স্পেশালিস্ট, ডিপার্টমেন্ট অফ রিউমাটোলজি, বিএসএমএমএ। স্যার, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাই আমাদের আলোচনায়। কেমন আছেন স্যার? জি, ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ আপনাকে এবং রাজ টিভিকে আমাদের আমাকে প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিচ্ছেন। স্যার, আমি আমার রাজ টিভি পরিবারের পক্ষ থেকে, স্যার ডেল্টা ফার্মার পক্ষ থেকে এবং আমার সুপ্রিয় দর্শক যারা আছেন আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত, সবার পক্ষ থেকে স্যার আপনার প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই। দর্শক, আমাদের ধন্যবাদ। আলোচনার অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের আলোচনার বিষয়বস্তু আপনারা জানেন, ঘাড় এবং কাঁধের ব্যথা এবং এর কারণ, চিকিৎসা, প্রতিকার, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমরা কথা বলবো। এ সংক্রান্ত কোনো কিছু যদি জানবার থাকে, আমাদের কমেন্ট সেকশন কিন্তু আপনাদের জন্য খোলা আছে। আপনারা চাইলে সেখানে নাম, বয়স এবং আপনার সমস্যার কথা একটু বিস্তারিত লিখে আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, তবে প্রশ্নগুলো অবশ্যই প্রাসঙ্গিক হলে ভালো হয়। দর্শক, আমাদের দেখছেন সরাসরি রাজ টিভি এবং রাজ টিভি হেলথ থেকে। আমাদের লাইভটি কিন্তু লাইভ সেশন শেষ হয়ে যাওয়ার পরও চাইলে দেখে নিতে পারবেন আমাদের পেজ থেকে। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমাদের নিত্য যে তথ্যগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করি সেগুলো সহজেই কিন্তু সবার আগে পেয়ে যাবেন আপনার মুঠোফোনে। দর্শক, আর দেরি না করে আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়, ডক্টর মোহাম্মদ সোহাইব মোমেন মজুমদার স্যারের কাছে। স্যার, আপনার কাছে আমি শুরুতেই জানতে চাই, স্যার আপনি একজন চিকিৎসক হিসেবে নিশ্চয়ই অনেক ধরনের ব্যথা রোগী পান। স্যার, এই যে ঘাড় এবং কাঁধের ব্যথা নিয়ে আমরা কথা বলছি, স্যার এই ঘাড় এবং কাঁধের ব্যথা রোগী কেমন স্যার আমাদের দেশের প্রেক্ষাপটে একটু যদি বলতেন। জি, না আমাদের দেশের প্রেক্ষাপটে বৈশ্বিক প্রেক্ষাপট উভয় ক্ষেত্রেই যদি বলি যে আমাদের ঘাড়ে ব্যথার সমস্যাটা অত্যন্ত কমন। মানে আমরা অনেক রোগী পাই প্রতিনিয়ত আমাদের আউটডোর বা বিএসএমএ অথবা আমাদের চেম্বার প্র্যাকটিসে যে ঘাড়ে ব্যথা প্রচুর রোগী পাই। সুতরাং এটা অত্যন্ত একটা কমন এবং বলা চলে যে আমার কাছে মনে হয় যে কোমরে ব্যথা পড়ে শরীরে ব্যথার একটা অন্যতম কারণই মনে হচ্ছে আমাদের ঘাড়ে ব্যথা, এবং আমাদের দেশে প্রচুর মানুষই ঘাড়ে ব্যথায় নানা কারণে ভুগে থাকছেন। ধন্যবাদ স্যার। সুতরাং আমরা বুঝতে পারলাম যে কোমর ব্যথার পরে আমাদের দেশে ঘাড় এবং কাঁধের ব্যথার নিয়ে কিন্তু এই সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে রোগীরা অনেক বেশি যাচ্ছেন। সুতরাং আমি নিশ্চিত আমাদের এই মুহূর্তে যারা দেখছেন তাদের মাঝে অনেকেই হয়তো এই ব্যথায় আক্রান্ত, কিংবা তার পরিবারের কোনো সদস্য হয়তো এই সমস্যায় আক্রান্ত। সুতরাং চোখ রাখুন আমাদের আয়োজনে। স্যার, ঘাড় এবং কাঁধের ব্যথার মূল কারণ কি কি স্যার? কি কি কারণে এই ব্যথাগুলো হয়ে থাকে? জি, ধন্যবাদ। এটা একটা সুন্দর প্রশ্ন যে অধিকাংশ ঘাড়ে ব্যথাই আমরা বলবো যেটা দর্শকদের উদ্দেশ্যে যে খুব গুরুতর কোনো কারণে কিন্তু না। হ্যাঁ, ম্যাক্সিমাম কারণগুলোই আমাদের কিছু অভ্যাস এবং কিছু কাজের সাথে সম্পর্কিত, কখনো এইভাবেই হয়ে থাকে। তো আমি যদি ধারাবাহিকভাবে যদি আসি যে কিছু আছে গুরুতর কারণ, কিছু আছে কম গুরুত্বপূর্ণ বা যেটা নিয়ে আতঙ্কিত হওয়ার মতো না। প্রথমেই যে কারণটা সবচেয়ে বেশি আমরা পাই এটা হচ্ছে সার্ভাইকাল স্ট্রেইন, যেটা আমরা বলে থাকি। সার্ভাইকাল স্ট্রেইন কিরকম, যে অনেকেই আমাদের কাছে আসেন যে হয়তো রাতের মধ্যে বালিশের মধ্যে বা একটু অন্যভাবে ঘুমিয়েছিলাম, সকালবেলা উঠে দেখি যে ঘাড়ে বেশ ব্যথা, ঘাড়টা নাড়ানোই যাচ্ছে না, অথবা সারা ধরে জার্নি করছি, লং জার্নি করছি, এরপরে ঘাড়ে ব্যথা বা এটা। তো এরকম কোনো একটা কাজের চাপে বা কোনো একটা পজিশনের কারণে
যদি একটা মাসেলগুলো এখানে একটু টট হয় এই ধরনের পেইনগুলো হতে পারে। এবং এটাই বলা চলে যে সার্ভিক্যাল স্ট্রেনটাই হচ্ছে ঘাড়ে ব্যথা অন্যতম একটা কমন কারণ বা সাধারণ যে কারণগুলো আছে তার মধ্যে এটাই আমরা সবচেয়ে বেশি পাই। এটা একটা এটা একটা ২ নম্বর একটা আমরা কারণ বেশি পাই যেটা হচ্ছে যে সার্ভিক্যাল স্ট্রেনের পাশাপাশি একটা হচ্ছে যে আমাদের সার্ভিক্যাল এগুলো নানান ধরনের মেডিকেল টার্ম আছে। আমরা যদি সাধারণ ভাষায় যদি বলি একটা হচ্ছে সার্ভিক্যাল স্পন্ডাইলোসিস যেটা বলা হয়। আরেকটা হচ্ছে সার্ভিক্যাল ডিস্কোজেনিক পেইন। তো সার্ভিক্যাল স্পন্ডাইলোসিসটা আসলে আমাদের চিকিৎসকদের মাঝখানে বেশি বহুল প্রচলিত। এমনকি রোগীরাও এ ব্যাপারে জানেন যে এক্স-রে করতে দেওয়া হলো, এক্স-রে রিপোর্টে থাকলো সার্ভিক্যাল স্পন্ডাইলোসিস। সার্ভিক্যাল স্পন্ডাইলোসিসটা আসলে কি যে আমাদের সার্ভিক্সে আমরা জানি যে যে এই যে মেরুদণ্ডের যে সবচেয়ে উপরে পার্ট এখানে যে সার্ভিক্যাল কর্ড আছে সরি যে সার্ভিক্যাল কর্ড আছে C1 থেকে C8 পর্যন্ত ওখানে যে কশেরুকা যে আছে বা স্পাইন আছে তার মধ্যে যদি কিছু বাড়তি হাড় তৈরি হয় সেটাকে বলা হয় সার্ভিক্যাল স্পন্ডাইলোসিস। তবে সার্ভিক্যাল স্পন্ডাইলোসিস সবসময় যে ঘাড় ব্যথা হবে তা কিন্তু না। ওই সময় এক্স-রে করে আমরা এমনিও পাইতে পারি একটা মানুষের ঘাড়ে ব্যথা নেই কিন্তু অন্য কোনো কারণে এক্স-রে করা হয়েছিল ঘাড়ের বা নেকের তখন তাকে এরকম পাওয়া গেছে। তবে এই কারণেও কিন্তু অনেকে ঘাড়ে ব্যথা হতে পারে কিন্তু সবসময় বাড়তি হাড় বা স্পন্ডাইলোসিস হলেই যে ঘাড়ে ব্যথা হবে সেটা কিন্তু নাও হতে পারে সেটা। আরেকটা হচ্ছে পজিশনগত কারণ। যেমন আমাদের দেশে এখন প্রচুর মানুষ কম্পিউটারে ওয়ার্ক করেন, ব্যাংকে চাকরি করেন বা কর্পোরেট অফিসে চাকরি করেন। ওনারা অনেক ক্ষেত্রে আসেন যে আমার অনেকক্ষণ কম্পিউটারে কাজ করলে, ব্যাংকে কাজ করলে, অফিসে কাজ করলে আমার নেক পেইন হয় বা ঘাড়ে ব্যথা হয় বা এটা খুব কমনলি আমরা পাই। এবং এটা হচ্ছে যেটা আমরা বলি একটা পজিশনের সাথে এবং ছাত্র অবস্থায় যেটা বলা হয় যেটা হয় বা আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা যখন পড়াশোনা করতাম যখন আমরা বিএসসি লাইব্রেরিতে পড়তাম তখন দেখা যেত কি একদিন পড়তাম আমার নিজেরও বেশ নেক পেইন হচ্ছিল। তো এই ধরনের যেটা একটু পজিশন বা একটা কাজ বা দীর্ঘক্ষণ একই পজিশনে থাকার কারণে যে পেইন হয় এটাও কিন্তু আমরা খুব কমনলি পেয়ে থাকি। এটাকে বলা হয় সার্ভাইকাল ডিস্কোজেনিক পেইন সেটা। আর এগুলো হচ্ছে আমাদের সাধারণ আরেকটা বলা হচ্ছে হুইপ্ল্যাশ। হুইপ্ল্যাশ হচ্ছে সাধারণত যেটা বলা হয় যে আমাদের একটা ইনজুরি পড়ে যেরকম হঠাৎ করে কেউ বলেন যে রিক্সায় যাচ্ছে হঠাৎ করে খুব ঝাঁকি লাগলো তারপর আমার ঘাড়ে ব্যথা শুরু হলো অথবা গাড়িতে হঠাৎ জোরে গাড়ি ব্রেক করলো যে আমি সিটের পেছন থেকে সামনে চলে আসলাম ঘাড়ে বেশ ব্যথা পেলাম সেটা এটাকে বলা হচ্ছে হুইপ্ল্যাশ ইনজুরি যে কোনো একটা আঘাতে পড়ে মূলত এটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেই বেশি হয়ে থাকে সেটা এটাও একটা কিন্তু একটা কারণ যে ক্ষেত্রে অনেকে আমাদের দেশে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট অনেক একটা মানে সচরাচর খুব কমনলি আমরা পাই এরপরে যেটা এগুলো হচ্ছে আমাদের সাধারণত দৈনন্দিন প্র্যাকটিসের যে কারণগুলো পেয়ে থাকি এছাড়া আরো বেশ কিছু গুরুতর কারণ আছে তাহলে একবার যদি বলে ফেলি দর্শকদের উদ্দেশ্যে তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে যেটা হচ্ছে যেরকম আমাদের কিছু আমরা বলি যে গুরুতর কারণগুলো কি তো গুরুতর কারণগুলোর মধ্যে কিছু আছে যে আমরা বলি রেড ফ্ল্যাগ সাইন যে আমরা যেরকম বলি যে লাল বাতি যেমন বন্যা হচ্ছে সিলেটে যে বলা হচ্ছে সুরমা কুশিয়ারের বিপদ সীমার উপর দিয়ে উঠে চলে গেছে পানি ঠিক এরকম বিপদসীমা মানে হচ্ছে ঘাড়ে ব্যথার বিপদসীমা বা রেড ফ্ল্যাগ কি আছে যেমন একটা মানুষের জ্বর আছে ঘাড়ে ব্যথা আছে জ্বর আসে তাহলে ধরে নিতে হবে যে জ্বর আসার পরে তার তীব্র ঘাড় ব্যথা হচ্ছে হ্যাঁ এই ঘাড় ব্যথা আগে ছিল না তাহলে এটা একটা আমরা ধরে নিতে পারি রেফ্লেক্স যেটা ডক্টররা সবাই আমরা কম বেশি জানি যে মেনিনজাইটিস হতে পারে যে মেনিনজাইটিসে হইলে আমাদের মেনিনজাইটিসে ইনফ্লামেশন বা প্রদাহ হলো ইনফেকশন হলো ব্রেনে ছড়াই গেলো এবং সেটাতে তীব্র জ্বর হলো সেটা একটা গুরুতর বিষয় সুতরাং ঘাড়ে ব্যথার সাথে জ্বর যদি থাকে তাহলে এটা একটা আমাদের জন্য একটা গুরুতর সংকেত বা রেফ্লেক্সিং আরেকটা হচ্ছে কেউ হাঁটতে গিয়ে বলছে ঘাড়ে ব্যথা আছে সাথে আমি হাঁটতে গেলে আমি অবশ হয়ে যাই পাটা অবশ লাগে আমি হাঁটতে গেলে ব্যালেন্স পাই না বা পড়ে যাই সেরকম এরকম যদি কারো থাকে তাহলে সুতরাং আমাদের এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়ার জন্য যদি বলা যেতে পারে যেটা আমাদের যেটা ঘাড় বা সার্ভিক্যাল স্পাইনের যে মেরুদণ্ডের অংশ আছে এখান থেকে এক পর্যন্তে আমাদের লাম্বার স্পাইন বা নিচ পর্যন্ত মেরুদণ্ড যেটা আছে মানে এই ঘাড় থেকেই কিন্তু আস্তে আস্তে নিচের দিকে আমাদের সমস্ত স্পাইন বা নার্ভগুলো এখান থেকে বের হচ্ছে সুতরাং ঘাড়ে যদি কোনো মেজর আঘাত হয় বা কোনো ইঞ্জুরি হয় বা কোনো
বাড়তি হাড় তৈরি হয়ে নার্ভ যাওয়ার পথটাকে ব্লক করে দেয়, তাহলে কিন্তু এটা হতে পারে সেটা। তো সেটাতে আমি যাওয়ার আগে আমি আরেকটা কারণ একটু বলি যে যেটা আমরা সাধারণত পাই কিন্তু বিষয়টা অত গুরুতর না, কিন্তু অনেকে একটু আতঙ্কিত হয়ে থাকেন। সেটা হচ্ছে যে সার্ভাইকেল রেডিকুলোপ্যাথি। তো এই বিষয়টা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমার মনে হয় যে সঞ্চালক করে আবার নিয়ে আসতে পারেন। তো আমি মূলত এখানে ঘাড়ে ব্যথার যেটা কমন বা সাধারণ কারণগুলো সেগুলো নিয়ে আমি আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা জেনে নিলাম ঘাড়ের ব্যথার খুব কমন কিছু কারণ, এবং এক্ষেত্রে স্যার একটি বিষয় কিন্তু আমাদের কাছে পরিষ্কার করেছেন যে নিতান্তই একটা হয়তো বাড়তি চাপের কারণে, দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে কাজ করার কারণে কিংবা কোনো স্ট্রেসের কারণে ব্যথা যেমন হতে পারে, ঠিক তেমনি মেনিনজাইটিস এর মতো অসুখেও কিন্তু ঘাড়ের ব্যথা হতে পারে। এবং এই বিষয়গুলো কিন্তু আসলে কারণগুলো খুঁজে বের করবেন একজন চিকিৎসক। সুতরাং ঘাড়ের ব্যথা নিয়ে আসলে খেলাফেলা করার সুযোগ নেই। ঘাড়ের ব্যথাকেও কিন্তু সঠিক চিকিৎসকের কাছে গিয়ে ঘাড়ের ব্যথার চিকিৎসা কিন্তু নিতে হবে। স্যার, আপনার কথায় আমরা মোটামুটি বেশ কিছুটা বুঝেছি স্যার। কাদের ঘাড়ের ব্যথা বেশি হচ্ছে বা কারা বেশি আক্রান্ত হচ্ছে, তারপরে একটু আপনার কাছ থেকে একটু আলাদা করে জেনে নিব যে ঘাড়ের ব্যথায় মূলত কারা স্যার আক্রান্ত হচ্ছে, কাদের মাঝে বেশি দেখছেন? তো ঘাড়ে ব্যথা যেকোনো বয়সে হতে পারে। যেটা বললাম যে ঘাড়ে ব্যথা মূলত যেমন স্টুডেন্টদের মধ্যে একটা অংশ হতে পারে যারা দীর্ঘক্ষণ টেবিল চেয়ারে বসে পড়ছেন বা সেটা একটা আছে। আবার যারা ম্যানুয়াল ওয়ার্কার, যেমন হেভি ওয়েট লিফটিং করেন, যেমন আমাদের দেশে দিনমজুরি যারা কাজ করে থাকেন, অনেক ভারী ভারী ইট নিতে হয়। তারপর দেখা যাচ্ছে আমরা দেখি যে কারণ বাজারে গেলেই দেখতে যাচ্ছি ভারী ভারী সবজি বা ট্রাকে উঠাচ্ছেন, জিনিস নামাচ্ছেন। সেটা একটা আছে, সেটাতে আমাদের কিন্তু সার্ভাইকেল কর্ডের কিছু ইনজুরি হয়, সেরকম পেইন হতে পারে যে বা লিডিং টু দিস মেকানিক্যাল টাইপ অফ পেইন, সেটা একটা আছে। সুতরাং কিছু আছে আমাদের অকুপেশনের সাথে, কিছু আছে অল্প বয়সে হতে পারে। অল্প বয়সের মধ্যে আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে যেটা ইনফ্লামেটরি একটা কারণ আছে, যেটাতে হচ্ছে যে আমরা অনেকেই জানি যে স্পন্ডালোআর্থ্রাইটিস বা অ্যাঙ্কিলোজিং স্পন্ডালাইটিস নাম শুনি, যেটাতে আসলে কি যে মূলত কোমরে ব্যথা হয়, সকালবেলা ঘুম থেকে উঠে কোমর ব্যথা হয়। তো এমনও ম্যাক্সিমাম ঘাড়ে ব্যথাগুলি আসলে রেস্ট নিলে কমে আসে, কাজ করার সাথে একটু বেড়ে আসে। কিন্তু কারো কারো দেখা যায় না, ঘাড়ে ব্যথাটা সকালবেলা ঘুম থেকে উঠলেই বেশি হয়, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বা কাজ করার সাথে সাথে কমে আসে। তাহলে কিন্তু বিশেষ কিছু বাত রোগ আছে যেটাকে স্পন্ডালোআর্থ্রাইটিস বলা হয়। সেসব ক্ষেত্রেও আমাদের কোমরের হাড়ের পাশে বা স্যাক্রোইলিয়াক জয়েন্ট যেটা বলি, কোমরের যে জয়েন্ট গুলো আছে সেগুলো জয়েন্টের পাশাপাশি আমাদের ঘাড়ের বা সার্ভিক্যাল স্পাইনের জয়েন্ট গুলো এফেক্ট হতে পারে। যেমন সোরিয়াটিক আর্থ্রাইটিস নামক একটা বিশেষ বাত রোগ আছে, যে বাতের রোগে কিন্তু অনেক সময় এই রোগটা শুরুই হয় ঘাড়ে ব্যথা থেকে। কিন্তু এটা রোগের লক্ষণ হচ্ছে রোগী যখন প্রায়ই বলে থাকেন যে আমার সকালবেলা ঘুম থেকে উঠে পেইনটা হয়, বেলা বাড়ার সাথে সাথে এটা কমে আসে। এটা একটা। আর যেটা হচ্ছে কি যে কোনো ঘাড়ে ব্যথা যদি বৃদ্ধ মানুষের হয়ে থাকে, সেটাও কিন্তু আমি একটু আগে বলেছিলাম যে কিছু যেরকম আমাদের রেড ফ্ল্যাগ সাইন বা বিপদ সীমা আছে ঘাড়ে ব্যথার। যেমন একজন বয়স্ক মানুষ আছে, তার একটু মাথা ব্যথা হচ্ছে, আগে যে মানুষের মাথা ব্যথা হচ্ছে, মাথা ব্যথা খুব সাধারণ একটা কারণ ঘটনা। কিন্তু মাথা ব্যথা যদি যার মানে সাধারণত মাথা ব্যথা হয় না এমন মানুষ, একজন ষাটোর্ধ্ব বয়স্ক মানুষের যদি মাথা ব্যথা হয় এবং মাথা ব্যথার সাথে যদি ঘাড়ে ব্যথা হয়, তারপর হচ্ছে কাঁধে ব্যথা, যে কথাটা বলা হচ্ছে কাঁধে ব্যথা যদি হয়ে থাকে এবং এর মাঝে মাঝে চোখে দেখতেও ঝাপসা থাকে, তাহলে আমাদের কিছু একটা গুরুতর চিহ্ন যেটা আমরা বলে থাকি পলিমায়ালজিয়া রিউমেটিকা, এবং বেশ কিছু এই ধরনের রোগ আছে। পলিমায়ালজিয়া রিউমেটিকা এটাও একটা গুরুতর রোগ, এটা মূলত বয়স্ক রোগীতে হয়ে থাকে সেটা আরকি। তো এই জন্য বয়স ভেদে বিভিন্ন ইয়াতে ঘাড়ে ব্যথা প্রকার বা এগুলো আমাদের আলাদা হতে পারে। ধন্যবাদ স্যার। স্যার, আপনার মাধ্যমে আমরা জেনেছি যে যারা ঘাড়ের ব্যথায় আক্রান্ত হচ্ছেন তাদের এই ঘাড়ের ব্যথার পেছনে বিভিন্ন রকম কারণ থাকতে পারে, এবং বেশ কিছু ক্ষেত্রে কারণগুলো গুরুতর হতে পারে। স্যার, এই ঘাড়ের ব্যথার সাথে অন্যান্য আর কি কি উপসর্গ থাকলে স্যার একজন রোগী বুঝতে পারবেন যে তার এই ঘাড়ের ব্যথার পেছনে হয়তো গুরুতর কোনো কারণ আছে, কিংবা তিনি তার দ্রুত একজন চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন? এমনকি আর কোনো উপসর্গ আছে স্যার, বিপজ্জনক চিহ্ন আছে স্যার?
হ্যাঁ, জি ধন্যবাদ। হ্যাঁ, এটা অত্যন্ত একটা পার্টিনেন্ট বা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আলোচনার পরিপ্রেক্ষিতে। যেটা একটু আগে বললাম যে একটা হচ্ছে ঘাড় ব্যথার সাথে যদি জ্বর থাকে। ২ নম্বর হচ্ছে বয়স্ক মানুষের ঘাড় ব্যথা যদি থাকে সাথে মাথা ব্যথা, চোখে দেখতে সমস্যা হচ্ছে তাহলে এটা একটা গুরুতর সমস্যা। এরপরে হচ্ছে যেটা বললাম সার্ভাইকাল মায়োপ্যাথি বলা হয়। যেমন কোন মানুষ বললেন যে আমার হাঁটতে গেলে উনার মানে পা দুর্বল লাগে, অবশ লাগে। পায়ে উনি ব্যালেন্স পাচ্ছেন না। এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু এটা একটা গুরুতর চিহ্ন যে সাথে উনি বললেন যে আমার ঘাড় ব্যথাও হয়। উনি যে ঘাড় ব্যথা হচ্ছে কিন্তু আমি এখন হাঁটতে গেলে আমি সেই পরিমাণ ব্যালেন্সটা পাই না। আমি হাঁটতে গিয়ে কয়েকবার সিঁড়িতে পড়ে গিয়েছি। হ্যাঁ? আমি এবং আপনার চিকিৎসক সেই ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষা করে দেখলেন যে প্লান্টার এক্সটেনসর আছে বা নি জার্কগুলো এক্সাইটেড আছে। এরকম যদি থাকে এটা একটা গুরুতর চিহ্ন ডেফিনিটলি সেটা। তাহলে বুঝতে হবে যে মানুষের কিন্তু একটা বিপজ্জনক অবস্থায় আছেন এবং ঘাড়ের জন্য এমআরআই করে অপারেশন করার হয়তো প্রয়োজন হতে পারে। আরেকটা হচ্ছে যে এটাকে বলা হয় সার্ভাইকাল মায়োপ্যাথি এবং আরেকটা হচ্ছে কি যারও ঘাড়ে ব্যথা হচ্ছে এবং ইদানিং পেশেন্ট কমপ্লেইন করছেন যে ওনার বেশ কিছু দিন ধরে উনি প্রস্রাব পায়খানার ব্যাগ ধরে রাখতে পারছে না। একটা হচ্ছে যে উনি প্রস্রাবের ব্যাগ আসলে উনি ধরে রাখতে পারছেন না বা অনেক সময় পায়খানা হয় খুব কঠিন হয়ে গেছে হচ্ছেই না অথবা ব্যাগ আসলে উনি ধরে রাখতে পারছেন না এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে নতুন করে প্রস্রাব পায়খানার এই সমস্যাগুলো কন্ট্রোল করতে যদি সমস্যা হয় তাহলেও কিন্তু এটা একটা বিপজ্জনক চিহ্ন সেটা আমাদের ধরে নিতে হবে যে আমাদের মেরুদণ্ডে গুরুতর সমস্যা হয়েছে। এছাড়াও কিছু ইনফরমেশন আরো নেওয়া যেতে পারে যেটা হচ্ছে কি কারো যদি খাবারের অরুচি, ক্ষুধামন্দা, জ্বর, ওজন কমে যাওয়া যদি থাকে সাথে ঘাড়ে ব্যথা হয় তাহলে কিন্তু এটা আমাদের দেশে প্রেক্ষাপটে গুরুতর কারণ সময় মেরুদণ্ডের বিভিন্ন জায়গায় টিউবারকুলোসিস হতে পারে যদিও আরো নিচের দিকে হয় সাধারণত ডরসাল স্পাইনে আমরা বলি কিন্তু উপরের দিকেও হতে পারে কখনো। এছাড়াও যেটা কারো যদি এরকম থাকে যে কর্টিকোস্টেরয়েড মানে স্টেরয়েড জাতীয় ওষুধ খাওয়ার মানে ইতিহাস বা তথ্য থাকে যে হয়তো প্রয়োজনীয় উনি নিয়েছেন বা অপ্রয়োজনীয় হোক যে কারণেই হোক নিয়েছেন কিন্তু এখন ওনার নতুন করে ঘাড়ে ব্যথা হচ্ছে এবং যে ঘাড়ে ব্যথাটা কোনোভাবেই সারছে না তাহলে সেক্ষেত্রে আমাদের কখনো এক্ষেত্রেও এটা একটা গুরুত্বপূর্ণ চিহ্ন যে ওর ক্ষেত্রে কোনো ফ্র্যাকচার হয়েছে কিনা সেটা কি তো ঘাড়ে বা মেরুদণ্ডে কোন জায়গায় ফ্র্যাকচার হয়েছে কিনা যারা দীর্ঘদিন স্টেরয়েডের ওষুধ খান তাদের ক্ষেত্রে সেটা। তো এগুলো হচ্ছে আমাদের আমি বলবো যে আমাদের ঘাড় ব্যথার জন্য গুরুত্বপূর্ণ রেড ফ্ল্যাগ সাইন এসব চিহ্ন থাকলে অবশ্যই রুগীদের উচিত যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়া। অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক, আমরা সবাই আসলে ঘাড়ের ব্যথায় কম বেশি ভুগি। কিন্তু তার যে আসলে উপসর্গগুলোর কথা বললেন, এগুলো যদি কারো থাকে সেক্ষেত্রে একেবারেই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং এই তথ্যগুলো কিন্তু আসলে আপনাদের সামনে উপস্থাপন করা খুব প্রয়োজনীয় ছিল এবং স্যার এই তথ্যগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরলেন। আশা রাখছি এই বিষয়গুলো আমাদের মনে থাকবে। স্যার, আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, আমি একটু প্রশ্নটি নিতে চাই। স্যার, যদিও আজকের বিষয়বস্তুর সাথে পুরোপুরি প্রাসঙ্গিক নয়, স্যার HMSC লিখেছেন, আমার নাম আলমগীর, বয়স ৩২। আমি গত ২ দিন আগে একটি ভারী মাল উঁচু করতে যেয়ে আমার কোমরের মধ্যে একটু চোট পাই। এখন আমার কোমরে প্রচন্ড ব্যথা। এজন্য চিকিৎসকের থেকে পরামর্শ চাই। না এটা আসলে খুবই একটা কমন প্রবলেম মানে যেটা একটু আগে বললাম যে সার্ভিক্যাল স্ট্রেইন যেরকম খুব কমন একটা কারণ কোমরে ব্যথার জন্য লাম্বার স্ট্রেইন আমরা এটা বলে থাকি যে হঠাৎ করে একটা বিশেষ পজিশন ভারী কাজ বা কোনো কিছু করতে গিয়ে যে হঠাৎ করেই ব্যথাটা শুরু হয় যেটা তো এটাকে আমরা বলি ঘাড়ে হলে সার্ভিক্যাল স্ট্রেইন কোমরে হলে লাম্বার স্ট্রেইন বলা হয়। তো ১ নাম্বার হচ্ছে যদি যে বিপজ্জনক চিহ্নগুলো যদি কারো না থাকে তাহলে এটাতে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। সেটা যদি কারো প্রস্রাবখানার ব্যাগ ধরে রাখতে সমস্যা না হয়, হাঁটতে গিয়ে ব্যালেন্স যদি না পান, পায়ে অবশ লাগা, ঝিঁঝি লাগা এরকম যদি কোনো চিহ্ন না থাকে তাহলে কোমরে এই ব্যথা পাওয়ার জন্য অধিকাংশ ক্ষেত্রেই আমাদের গুরুতর কোনো কারণ আসলে দায়ী থাকে না। এসব ক্ষেত্রে হচ্ছে কি ম্যাক্সিমাম ক্ষেত্রে ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যেই কোমর ব্যথাগুলো কমে আসে।
তো যেটা দরকার হচ্ছে আমাদের এক্ষেত্রে আমাদের কিছু ব্যথানাশক ওষুধ খাওয়া লাগবে। যেরকম নেপোলসেন বা ইন্ডোমেথাসিন এরকম এই ধরনের গ্রুপের কোনো ব্যথানাশক ওষুধ খাওয়া লাগবে। সেই ওষুধগুলো খেলে অন্তত ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে আশা করি কমে যাওয়ার কথা। কারণ অধিকাংশ কোমরের এই ধরনের ব্যথাগুলো বা ঘাড় ব্যথাগুলো ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যেই কমে আসে। সুতরাং এর থেকে আমরা ৪ সপ্তাহ পর্যন্ত ব্যথানাশক ওষুধ খেতে পারি সেটা। কোনো অসুবিধা নেই। ২ নম্বর হতে পারে আমরা কিছু মাসেল রিল্যাক্সেন্টও দিতে পারি। যদি কোমরে ব্যথার ওষুধ খাওয়া হচ্ছে, তাতেও কাজ হচ্ছে না, তাহলে সাইক্লোবেনাজাপিন গ্রুপের কিছু মাসেল রিল্যাক্সেন্ট মানে এই গ্রুপের মাসেল রিল্যাক্সেন্ট নানা ধরনের আছে। কিন্তু সাইক্লোবেনাজাপিন যে মাসেল রিল্যাক্সেন্টটা আছে এটা যে জেনারিক নেমটা আমি বললাম সেটা কি এই মাসেল রিল্যাক্সেন্টটার বৈজ্ঞানিক তথ্য ভাবে বৈজ্ঞানিকভাবে গবেষণায় এটাই বেশি কার্যকর বলে প্রমাণিত হয়েছে। কারণ যদি ব্যথা না কমে ব্যথানাশক ওষুধে না কমে তাহলে সাইক্লোবেনাজাপিন সেবন করা যেতে পারে সেটা। আর আগামী কয়েকটা দিন রেস্টে থাকার আমরা বলি না। কারো যদি খুব তীব্র ব্যথা থাকে সর্বোচ্চ ২৪ থেকে ৩৬ ঘন্টা একটা মানুষ রেস্ট নিতে পারে। আমাদের দেশে অনেকেরই ধারণা হচ্ছে আমার তীব্র ঘাড় ব্যথা হচ্ছে বা কোমরে ব্যথা হচ্ছে, আমি ৫-৭ দিন রেস্ট নিবো। এক্ষেত্রে রেস্ট নেওয়ার আসলে কোনো প্রয়োজন নেই। এই ব্যাপারে কোনো বৈজ্ঞানিক ভিত্তি জড়ভাবে নেই। খুব বেশি হলে একটা মানুষের অত্যন্ত কষ্ট হলে ২৪ থেকে ৩৬ ঘন্টা উনি রেস্ট নিতে পারেন, বাট এর বেশি নেওয়ার কোনোই প্রয়োজন নেই সেটা। তবে একটা জিনিস করা দরকার সেটা হচ্ছে কি উনি স্বাভাবিক কাজকর্ম করবেন, কিন্তু নুয়ে বা ঝুঁকি কাজটা অ্যাভয়েড করা লাগবে। কারণ ভারী জিনিস থেকেই বিষয়টা হয়েছে, সেম ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেটা একটু খেয়াল রাখা লাগবে। তাহলে আশা করি যিনি এই প্রশ্ন করেছেন উনি দ্রুতই ইনশাল্লাহ এই কোমর ব্যথা থেকে মুক্তি লাভ করবেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার সুন্দর সমাধানের জন্য, এবং ধন্যবাদ দর্শক আপনার মূল্যবান প্রশ্নের জন্য। স্যার, আমরা ঘাড়ের ব্যথা এবং কাঁধের ব্যথা নিয়ে একটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম স্যার। এ প্রসঙ্গে একটু জানতে চাচ্ছি স্যার, যখন ঘাড়ের ব্যথা নিয়ে একজন রোগী আসেন, স্যার উপসর্গের কথা জানালেন, ক্লিনিক্যালি কি কি দেখা হয় স্যার? একটু সংক্ষেপে যদি বলতেন। জি, হ্যাঁ, ক্লিনিক্যালি আমরা দেখব যে আমরা আ একটা মানুষের ঘাড় ব্যথার জন্য নেক মুভমেন্টটা আমরা ১ম এ দেখব তার নেক মুভমেন্ট ঠিক আছে কিনা। তো নেক মুভমেন্টের মধ্যে তার আগেও আমরা দেখতে পারি একটা মানুষের জ্বর আসে কিনা, যেটা ফিভার আছে কিনা, এটা রেড ফ্ল্যাগ সাইন এর মধ্যে একটা বিষয়। ২ নাম্বার হচ্ছে মানুষের তার নেক মুভমেন্ট মানে ঘাড় নাড়াচাড়া করতে কোনো সমস্যা হচ্ছে কিনা, নেকে কোনো রেস্ট্রিকশন আছে কিনা। ৩ নাম্বার বিষয় হচ্ছে আমাদের উম ইয়াটা পেশেন্টের কমপ্লেইন অনুযায়ী আমরা দেখতে চাই যে পেশেন্টের যেটা আরেকটা জিনিস একটু এই প্রসঙ্গে বলে রাখি, ঘাড়ে ব্যথা আরেকটা অন্যতম কারণ কিন্তু সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি। রেডিকুলোপ্যাথি মানে হচ্ছে ঘাড়ের থেকে যে নার্ভগুলো হাত পর্যন্ত বিস্তৃত আছে, কোনো একটা নার্ভের চাপ পড়ার কারণে হাতের মধ্যে ঝিঝি লাগা, অবশ লাগা এরকম অনুভূত হতে পারে। সেটাকে বলা হচ্ছে সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি। তো সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি আমরা পেশেন্টের থেকেও তথ্য নিতে পারি, ডান বা বাম হাতে কোনো এরকম সমস্যা অনুভব করেন কিনা, এবং আমরা কিছু বিশেষ পরীক্ষার মাধ্যমে সেটাকে আমরা চেক করে দেখতে পারি সেটা। সেই বিশেষ পরীক্ষা যারা আছে যেমন শোল্ডার অ্যাবডাকশন রিলিজ সাইন, স্পার্নিং ম্যানোভার বা এরকম কিছু ম্যানোভারের মাধ্যমে আমরা দেখতে পারি সেটা। অথবা আমরা মোটর বা সেন্সরি ফাংশন গুলো করে দেখতে পারি সেটা। আরেকটা হচ্ছে যে আমাদের সার্ভাইকাল মায়োপ্যাথি আছে কিনা, যেটা আমি বললাম যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘাড়ে ব্যথার কারণ, এবং এই সার্ভাইকাল মায়োপ্যাথির জন্য আমরা থরো নিউরোলজিক্যাল এক্সামিনেশন করা লাগবে সেটা। যেমন নিউরোলজিক্যাল এক্সামিনেশন মধ্যে পায়ের আমাদের বোধ শক্তিগুলো ঠিক আছে কিনা, মানে সেন্সরি ফাংশন, মোটর ফাংশনগুলো দেখা লাগবে, জার্ক রিফ্লেক্স এগুলো তো সব আমরা দেখা লাগবে, এবং একই সাথে আমার হাতের মধ্যেও সেটা দেখা লাগবে। যেমন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেশেন্ট থেকেও নিতে পারি, যেমন লার্মেট সাইন, যেটা হচ্ছে আমাদের রোগী যদি এভাবে ঘাড় পাটা করে নিচের দিকে নামে আসেন, পিঠের মধ্যে তীব্র কারেন্টের শকের মতো অনুভূত হবে সেটা। এরকম যদি অনুভূতি হয় যেটাতে মানুষের ঘাড়টাকে নিচের দিকে ঝুঁকে নেওয়া ফলে মেরুদণ্ডে যদি তীব্র এরকম ব্যথা অনুভব হয়, ব্যথা মানে কি আমি বলবো যে কারেন্টের শকের মতো বা বিদ্যুৎ চমকানোর মতো এরকম যদি একটা কারেন্টের শকের মতো অল্প সময়ের মধ্যে মেরুদণ্ডে যদি এরকম একটা অনুভূতি হয়, তাদেরকে ধরে নিতে হবে যে পেশেন্টের সার্ভাইকাল বডে কোনো গুরুতর এরকম সমস্যা আছে কি সেটা।
একই সাথে আমাদের আদার জয়েন্টে কোনো ব্যথা আছে কিনা, অন্য কোনো জয়েন্টের সমস্যা আছে কিনা, যেটা বরং বিশেষ কিছু বাত রোগেও এরকম ঘাড়টাকে এফেক্ট হতে পারে। সুতরাং সেটা দেখার জন্য আমাদের টোটাল স্পাইন দেখা এবং আদার জয়েন্টগুলোতে কোনো বাতের লক্ষণ আছে কিনা সেটাও আমাদের দেখা হয়। ধন্যবাদ স্যার। স্যার আমরা আমাদের আলোচনার মোটামুটি শেষের দিকে, স্যার একটু চিকিৎসা প্রসঙ্গে জেনে নিব। স্যার চিকিৎসাটা কিভাবে করা হয়? না, অধিকাংশ ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে যেটা বললাম যে যেটা আমাদের ঘাড় ব্যথার একটা অন্যতম বা মেজর কারণগুলি হচ্ছে আমাদের এই যে কমন যে কারণ, যে সাধারণ কারণগুলো, যেটা সার্ভাইকাল স্ট্রেন, এটা মূল কারণটা। তো এইসব ক্ষেত্রে আসলে আমাদের ২ থেকে ৪ সপ্তাহর ব্যথানাশক ওষুধ খেলেই এটা ঠিক হয়ে যায়। ২ নাম্বার হচ্ছে আমাদের যে কাজগুলোর জন্য এই প্রবলেমটা হচ্ছে, সে কাজটাকে এভয়েড করা বা একটু ইয়ে করা। যেমন হচ্ছে যারা এখন প্রসঙ্গ আসতে পারে যে স্টুডেন্ট, তাকে তো পড়তেই হবে। যিনি ব্যাংকে জব করেন, তাকে ব্যাংকে জব করতেই হবে। অথবা যিনি ডেস্ক ওয়ার্ক বা কম্পিউটার ওয়ার্ক করেন, তাকে সেটা করতেই হবে সেটা। এগুলো তো আমাদের চেঞ্জ করার তেমন সুযোগ নেই। তো দ্যাটস ওয়াই আমরা একটা বলি যে আমাদের মানে এটলিস্ট ৪ সপ্তাহ পর্যন্ত ব্যথানাশক ওষুধ খাওয়া, যাতে অন্তত এই ঘাড়ে ব্যথাটা একটা ভালো সময় পায় উপসর্গটা রিলিফ হওয়ার জন্য সেটা। আরেকটা হচ্ছে যে আমাদের বেশ কিছু মানে একটা হচ্ছে কি যে একটু ইন্টারভেল দিয়ে দিয়ে কাজ করা। যেমন হচ্ছে ১৫ মিনিট বা ২০ মিনিট পর, পর আমার ঘাড়টাকে একটু রেস্ট দিতে পারি। আমি ২-৪ মিনিট ঘাড়টাকে রিল্যাক্স করলাম। ২-৪ মিনিট একটু আশেপাশে হেঁটে এরপর কাজ শুরু করলাম। যাতে ঘাড়টা রিল্যাক্স হলো এবং নেকের জন্য বেশ কিছু এক্সারসাইজ আছে। আমাদের যে এখানকার যে প্যারাস্পাইনাস মাসল আছে এবং যে নেকের যে মাসেলগুলো আছে, সেই মাসেল এবং এই মাসেল প্রপারটাকে কমানোর জন্য বেশ কিছু এক্সারসাইজ আছে। সেই এক্সারসাইজগুলো আমরা রুগীদের দেখিয়ে দিতে পারি এবং অধিকাংশ ক্ষেত্রে এই এক্সারসাইজ এবং ব্যথানাশক ওষুধ দিয়ে ঘাড়ে ব্যথা সম্পূর্ণ রিলিফ হওয়া সম্ভব। যেটা অনেকের ধারণা আছে যে আমাদের ঘাড়ে ব্যথার জন্য সার্ভাইকাল একটা করার পড়তে হবে বা এটা করতে হবে। এটা আসলে সবসময় জরুরি না। কোনো মানুষ যদি দীর্ঘমেয়াদী সার্ভাইকাল করা পড়ে থাকেন, তাহলে এই মানুষটা কিন্তু আমার উপরে যে নেক যে মাসেলগুলো আছে, ঘাড়ে যে মাসেলগুলো আছে, এগুলো কিন্তু শুকিয়ে যাবে সেটা। হ্যাঁ, যেমন হচ্ছে কিছু সার্ভিক্যাল মায়োপ্যাথির মতো যে গুরুতর সমস্যা, যেখানে মেরুদণ্ডের একটু ও ও একটু অ্যালাইনমেন্ট চেঞ্জ হওয়া, মানে আমরা যদি একটু এদিক সেদিক নড়াচড়া হয়, তাহলে হয়তো মূল স্পাইনাল কর্ডের উপর গুরুতর চাপ পড়তে পারে সেটা। শিশুর ক্ষেত্রে যখন কেউ অ্যাক্সিডেন্টে পড়ে, তখন সেগুলো কিছু প্রয়োজন হতে পারে। তো এগুলো কারণ খুবই কম বা এই ধরনের রোগীর সংখ্যা কম আল্লাহর রহমতে। তো দ্যাটস ওয়াই ওই ধরনের রোগী ছাড়া সবসময় সার্ভাইকেল করার কোনো প্রয়োজন নেই। আমাদের দৈনন্দিন যে রোগীগুলো পড়ে থাকে, তাদের ক্ষেত্রে সবসময় সার্ভাইকেল করার কোনো প্রয়োজন নেই। এক্সেপ্ট কারো যদি জার্নিতে খুব সমস্যা হয় বা খুব বেড়ে যায়, ব্যথাগুলো কষ্ট হয়, শুধু জার্নিকালীন সময় পড়তে পারে। কিন্তু দীর্ঘমেয়াদী সার্ভাইকেল করা ওই সার্ভাইকেল মায়োপ্যাথি গ্রুপের রোগী ছাড়া বাকিদের ক্ষেত্রে প্রয়োজন নেই। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আমাদের আলোচনার একেবারেই শেষ পর্যায়ে বিদায় নেওয়ার সময় এসেছে। স্যার আমি তো আমার প্রশ্নগুলো করলাম, স্যার দর্শকরা আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে শেষ আয়োজন শেষ হওয়ার আগে দিয়ে স্যার কিছু শুনতে চায়। স্যার আপনার আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি স্যার? যদি থাকে কথাগুলো স্যার আমরা শুনতে চাই। আচ্ছা, জি। ১ নম্বর হচ্ছে ঘাড়ে ব্যথার সমস্যাগুলো হচ্ছে অত্যন্ত কমন একটা সমস্যা। এবং কমন যেহেতু, সুতরাং এটা নিয়ে আ অধিকাংশ ক্ষেত্রেই এ আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। আমাদের মেক্সিমাম ক্ষেত্রেই আমাদের ঘাড়ে ব্যথা হয়নি। আসলে জীবনে খুব কম মানুষই পাওয়া যাবে। সুতরাং এই ঘাড়ে ব্যথাগুলো আমরা ঘাড়ে ব্যথা সম্পর্কে ১ নম্বর হচ্ছে সচেতন হওয়াটা খুব জরুরি। আমি যে কথাগুলো বললাম যে ঘাড়ে ব্যথার সাথে যদি কিছু বিপদ সংকেত যদি না থাকে, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। যেমন কারো যদি জ্বর আসা, আ পায়ে কোনো দুর্বলতা থাকা, প্রস্রাব পায়খানার সমস্যা হওয়া, হাঁটতে ব্যালেন্স না পাওয়া অথবা হাতে যে লাগা অবস্থা, এরকম যদি খুব বেশি গুরুতর এই ধরনের লক্ষণগুলো যদি না থাকে, তাহলে আমাদের উম অ্যা ঘাড়ে ব্যথা বা জ্বর না থাকে, তাহলে আমাদের ঘাড়ে ব্যথাগুলো অধিকাংশ ক্ষেত্রেই একটা পর্যায়ে আমাদের অ্যা নির্দিষ্ট কিছু ব্যায়াম, আমাদের লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে এবং আমাদের অভ্যাসে কিছু পরিবর্তনের মাধ্যমে আমাদের ঘাড়ের ব্যথাগুলো থেকে আমরা উপশম পেতে পারি।
তো আমরা আশা করি এর মাধ্যমে সকল দর্শকরাই এর মাধ্যমে উপকৃত হতে পারবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ সোহাইব মোমেন মজুমদার স্যার, আপনার মূল্যবান তথ্য পরামর্শের জন্য, এবং স্যার আমাদেরকে সময় দিয়েছেন, আপনার সময়ের জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা জানিয়েছেন আমার দর্শকদের। আশা রাখছি আমার দর্শকদের এই তথ্যগুলো উপকারে আসবে। স্যার আপনার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। স্যার আপনার সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করছি। এবং দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আশা রাখছি আমাদের পুরো আয়োজনটি তথ্যবহুল ছিল, আপনাদেরকে অনেক কিছু জানাতে পেরেছি। তারা অনেক তথ্য দিয়েছেন, গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন, এবং সেই সাথে যারা ঘাড়ের ব্যথায় আক্রান্ত তাদের কিন্তু আশ্বস্ত করেছেন এই বলে যে এই ঘাড়ের ব্যথার সমস্যাটি অনেক কমন, এবং অধিকাংশ ক্ষেত্রে আসলে খুব বেশি কোনো জটিলতা থাকে না এই ঘাড়ের ব্যথার পেছনে। সেক্ষেত্রে দুশ্চিন্তা করবার কিছু নেই, নিয়ম মেনে চলতে হবে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে, তাহলেই সুস্থ হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। দর্শক সকলকে আবারও ধন্যবাদ জানাই, এবং শেষ করার আগে একটু বলতে চাই আমাদের আজকে লাইভের সায়েন্টিফিক পার্টনার ছিল ডেল্টা ফার্মা এবং পাওয়ার্ড বাই ইউপাসিড। আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.